তখন গভীর চতুর্দিক শুনশান। শরতের হালকা হাওয়া বইতে আরম্ভ করেছে। সব মিলিয়ে একটা মোহময়ী পরিবেশের সৃষ্টি হয়েছে। চতুর্দিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই। রাত বাড়তে চলেছে। সেই রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে শোনা যায় ঘুঙুরের আওয়াজ, আর এক বিরহ কণ্ঠে গানের আওয়াজ। এই রাতের নিস্তব্ধতার মধ্যে কে এরকম আওয়াজ করে? সে কি কোনো মানুষ নাকি অনুভবে? গ্রামের জমিদার বাড়ি অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল অট্টালিকা। চারিদিক নিস্তব্ধ, শরতের হালকা হাওয়া বইতে আরম্ভ করেছে। শরৎকালের হালকা কুয়াশা চাদরে জমিদার বাড়ির চতুর্দিক মুড়ে আছে। পূর্ণিমার চাঁদের আলো, হলুদ সোনালী আলো জমিদার বাড়ির চাতালে যেন খেলা করছে। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে, যেখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, যেখানে আপনারা আপনাদের জীবনের সত্যি ঘটনা লিখে পাঠিয়ে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজও আছে, যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আপনাদের খুব সুবিধা হবে। ফিয়ার স্পেস @space blog লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজেও আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা পাঠিয়ে পারেন। আমাকে আজকে যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম হলো সুপ্রিয় কুমার নারায়ণ। ও আমাকে বলেছে, কম আমি তোমার প্রথম দিন থেকে ঘটনা আমি জানি আমার ভালো লাগে তোমাদের। আমি অনেক ধরে ভাবছি আমাদের সঙ্গে যাওয়া একটা ঘটনা, কিন্তু লিখে পারছিলাম না, সময়ও পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে সাহসও কুলাচ্ছিল না। আজকে একটু সাহস নিয়ে সময় বার করে আমি লিখে ফেললাম তোমাদেরকে ঘটনাটা। যদি ভালো লাগে তাহলে ফিয়ার ব্লকের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তো সুপ্রিয় আমাকে বলেছে যে রূপম, আমরা জমিদার পরিবারের লোক, কিন্তু বর্তমানে আমাদের জমিদারি বলতে আর কিছুই নেই। শুধু জমিদার যে দালানটা আমাদের সেটা রয়ে গেছে, আর তার অপোজিটেই একটা বাইজি মহল সেটাও রয়ে গেছে। আর কিছুই অবশিষ্ট নেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের দুর্গা পুজো। আমাদের দুর্গা পুজোটা একটু অন্যরকম হয়। আমাদের ঠাকুর দালা নেই, দুর্গাটা বানানো হয় এবং সেখানেই পুজো হয়। আমাদের শুরু হয় প্রতিপদ থেকে দশমী। এই 10 দিনের পুজো আমাদের হয়। দুর্গা পুজোটা যেহেতু পুরুষের পুজো, সেহেতু দুর্গা পুজোটা আমরা বাদ দিতে পারি। তো সুপ্রিয় বলছে যে আমি দুর্গা পুজোর সবসময় অফিস থেকে ছুটি নিয়ে দুর্গা পুজোর 15 দিন আগে চলে আসি। কারণ আমি চাকরি সূত্রে আমি কলকাতা থাকি। কলকাতা থেকে গ্রামের বাড়িতে চলে আসি।
তো 2023 গত বছরের ঘটনা। 2023 এই সময় উনি একই রকম ভাবে ওনার ফ্যামিলিকে নিয়ে ওনার বউ এবং দুটো এক ছেলে এক মেয়ে ওনাদেরকে নিয়ে 15 দিন আগে চলে আসলো বাড়িতে আসার পরে যেসব শিল্পীরা ঠাকুর বানায় তারা বলছে হঠাৎ করে যে দাদা আমরা এখানে ঠাকুর বানাতে পারবো না। তখন উনি চমকে বললেন কেন কি হয়েছে, ঠাকুর বানাতে পারবে না কেন তোমরা? বলছে না, এই ভুতুড়ে জায়গায় আমরা ঠাকুর বানাতে পারবো না। তখন উনি বলল কিসের ভুতুড়ে জায়গা? এত বছর ধরে আমার মা বাবা রয়েছে, আমার এক প্রতিবেশী সেও রয়েছে, তারা তখন কমপ্লেন করেনি যে এরকম ভুতুড়ে জায়গা। তখন মেইন যে শিল্পী সে বলছে না, আমরা এখানে বানাতে পারবো না, আমি আমাদের জায়গায় চলে যাচ্ছি ঠাকুর নিয়ে, ওখানে আমরা বানিয়ে করে রাখবো, আপনারা মহালয়ার দিনকে ঠাকুর নিয়ে আসবেন। আমরা ভূত দেখেছি। তখন উনি বললেন কি ভূত দেখেছো বলো তো দেখি। তখন ওরা বলছে যে চার হাতের এক ভূত নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা তাদের সামনে এসে দাঁড়ায়, সিঁড়ি দিয়ে এসে দাঁড়ায়। আর এই যে মিলছি যারা ছিল তারা ছিল পাঁচজনের মধ্যে 3জন ঠাকুর বানায় আর 2জন ছিল হেল্পার ওদের। এই হেল্পার যে ছিল সে একটু ইয়ং এবং তাদের সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চা ছেলের বয়স 14 থেকে 15 বছর বয়স হবে। তখন উনি শুনে একটু খারাপ হলো, ঠিক আছে কাজ তোমরা যেও না, আমাদের ট্র্যাডিশন আমরা ব্রেক করতে চাই না। আমি দেখি আমার এক গ্রামে থাকে, তার নাম হচ্ছে ভোলানাথ তান্ত্রিক, আমি তাকে ডেকে নিয়ে আসছি, দেখি কি বলে। তো পরদিন সকাল হতেই উনি গেলেন ভোলানাথ তান্ত্রিকের কাছে। ভোলানাথ তান্ত্রিক হচ্ছে ওই সুপ্রিয়র বন্ধু ছিল। তো ভোলানাথ তান্ত্রিক গিয়ে সুপ্রিয় সব বললো, বলার পরে বললো যে ঠিক আছে চল তোর সঙ্গে আজকে তোর বাড়িতে যাই, দেখি কি ভূত আছে। যখন বাড়িতে আসলো, সুপ্রিয় বাড়িতে ঢুকে গেল, কিন্তু ওই যে তান্ত্রিক একটা পা জমির মধ্যে দিয়েই 2-3 পা সরে গেল পিছনের দিকে। তখন কি হলো? তখন বলছে হ্যাঁ রে কিছু তো একটা আছে তোদের বাড়িতে। তখন সুপ্রিয় বলছে সেই জন্য তোকে আমি দেখেছি, আয় ভেতরে আয়। ভেতরে ঢুকলো। এবার তান্ত্রিক বলল তুই তো আমাকে সব বললি সুপ্রিয়, আমি একটু মৃৎশিল্পীদের কাছ থেকে শুনতে চাই ঘটনাটা কি ঘটে। যথারীতি মৃৎশিল্পীদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে কি ঘটনা ঘটে আমাকে তোমরা বুঝিয়ে বলো। তখন ওরা বলছে যে রাত 1টা থেকে 1:30টার মধ্যে নাকি সিঁড়ি দিয়ে থপ আওয়াজ হয় আর একটা কালো অবয়ব যেন এসে ওদের সামনে দাঁড়ায় এবং সেই অবয়বের 4টে হাত। তা আমরা মনে করছি এটা ভূত। তখন উনি একটু হেসেই বললেন আমি তো এত বছর তন্ত্র সাধনা করছি, অনেক ভূতের সঙ্গে আমার মোলাকাত হয়েছে, কিন্তু 4 হাতের ভূত আমি তো আজ পর্যন্ত শুনিনি। ঠিক আছে তোমরা যখন বলছো তোমরা তো আর কথা বলবে না, ঠিক আছে এখানে এখন কেউ নেই, তোমরা আছো আর আমি আছি, কেউ জানবে না আজকে রাত্রিবেলা তোমরা ঠাকুর বানাবে না, তোমাদের জন্য যে ঘর করা আছে সেই ঘরে তোমরা থাকবে, আমি দেখবো কে আসে। তো রাত বাড়া আরম্ভ করলো, ওরা কাজ ছেড়ে তাড়াতাড়ি গিয়ে ওদের ঘরে, জমিদার বাড়ির মধ্যে ওদের একটা ঘর বলা সেই ঘরেই ওরা চলে গেল। কেউ নেই, চারিদিকে শুনশান। তান্ত্রিক একটা বড় টর্চ নিয়ে একটু নিজেকে আড়াল করে দালানের পাশে দাঁড়িয়ে পড়ল, যাতে দেখা না যায়। তখন বাজে রাত 1টা। হঠাৎ করে শুনছে একটা থপ থপ আওয়াজ, মানে সিঁড়ি দিয়ে যেন কেউ নামছে।
উনি নিজেকে আরেকটু আড়াল করে রাখলেন, যে কোনো মতেই যেন কিছু বোঝা না যায়। দেখলো ঠিক চারটে হাত অবয়বটা অন্ধকারের মধ্যে দাঁড়ানো, সেরকম বোঝা যাচ্ছে না। বিশাল লম্বা এবং ওপরের দিকে চারখানা হাত যেন দুলছে। তান্ত্রিকের একটা মনে হয় হঠাৎ করে পেছন দিকে ওদের পেছন দিকে দাঁড়িয়ে টর্চটা জ্বালিয়ে দিল। টর্চ জ্বালানোর পর দেখছে যে ওই যে ইয়ং যে হেল্পার এবং যে 14-15 বছরের ছেলে, ওরা দুজন মিলে এই কাণ্ডগুলো করে। ওই ইয়ং ছেলেটা 14-15 বছরের যে ছেলেটা আছে ওকে কাঁধের মধ্যে বসায় এবং হাত দোলাতে এসে অন্ধকারে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তান্ত্রিক দেখে তান্ত্রিকের রাগও হলো, আবার একটু মানে হাসিও পেল। তান্ত্রিক জোরে চিৎকার করে বলল, এগুলো কি করছো তোমরা? ওরা চমকে পেছন দিকে তাকাতে দেখে তান্ত্রিক টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। ওরা কি করবে? সঙ্গে সঙ্গে ছেলেটাকে নামানো কাঁধ থেকে নামিয়ে বলল, দাদা বলবেন না, আর এরকম বলবেন না, দাদা আমাদের এখান থেকে বাবু দাঁড়িয়ে দেবে, বলবেন না। তখন তান্ত্রিক বলল, তোমরা এইভাবে শিবজিদেরকে ভয় দেখাচ্ছ? আমাকে তো বলতেই হবে। তা অনেক কাকনি মিনতি করলো, কিন্তু তান্ত্রিক কিছুতেই শুনল না। পরদিন সকাল হতেই সুপ্রিয়কে ডেকে তান্ত্রিক বলল যে দেখ এই ঘটনা। ও তো শুনে মারাত্মক রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তোদেরকে এই বাড়িতে নিয়ে রাখবো, বেরিয়ে যায়। তোরা দুজন আমাদের শিবজিদেরকে ভয় দেখাচ্ছিস। সবাই রেগে গেছে এরকম ভয় দেখাচ্ছে, কেন ভয়? কারণ কি কারণ? কিছুতেই ইয়ে করবে না। তারপরে অনেক পরে গিয়ে সুপ্রিয় রাজি হলো, বলল ঠিক আছে, তোরা থাক, ফার্দার যেন আমি এরকম ঘটনা না শুনি। তো সেইটা সমাধান হলো। কিন্তু কিছু পরে ওই ভোলানাথ তান্ত্রিক সুপ্রিয়কে যা বলল, সুপ্রিয় শুনে চোখ চড়ক গাছ। বলল যে দেখ এটা তো একটা মজার ব্যাপার, চারটে হাত ভূত, কিন্তু তোদের বাড়িতে কিন্তু ভূতুরে অ্যাক্টিভিটি হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। তুই তো এখানে থাকিস না, তুই তোর বরং তোর বাবাকে ডাক, আমি মেশোমশাইকে জিজ্ঞেস করি যে কোনো কিছু তারা বুঝতে পারে কিনা। তো সুপ্রিয় তার বাবাকে ডাকলো, ডাকার পরে ওর বাবাকে জিজ্ঞেস করলো। তখন ওর বাবা বলল যে হ্যাঁ, আমি সব সময় শুনি না, কোনো সময় শুনি যেন দোতলার ছাদের উপর দিয়ে কে যেন ঘুম করে চলে যাচ্ছে, আর একটা খুব করুণ সুরে মিষ্টি গলার আওয়াজ, যেন মনে হয় অনেক দুঃখ নিয়ে সে গানটা গাইছে। তখন তান্ত্রিক বলল, হ্যাঁ মেশামশাই, আমি এটাই আজ করেছিলাম। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি জমিদার বাড়ির আগের ঘটনা জানেন? ইতিহাস? বলছে হ্যাঁ আমি জানি। বলছে তাহলে আমাকে একটু আপনি বলুন বিশদভাবে কি হয়েছিল, ঘটনা ঘটতে পারে, কিরকম হয়েছিল না সব আপনি বলুন। তখন সুপ্রিয়র বাবা বলা আরম্ভ করল, প্রথম দুই জমিদার খুব ভালো ছিল। তারা প্রজা ছিল, অনেক প্রজাদের খাজনাও করে দিয়েছে, তাদের অসুবিধা ছিল তখন তার জন্য খুব প্রজাবৎসল ছিল। কিন্তু তৃতীয় যে জমিদার সে ছিল খুব অত্যাচারী এবং খুব বদমেজাজি এবং চরিত্রে তার কোনো ঠিক ছিল না। আর তোমাকে কি বলবো ভোলা, তখন তো একটা আলাদাই পরিবেশ আমাদের বাড়িতে ছিল ওই সময়। তখন আমি ছোট, তাও কিছু শুনেছি, বড় হওয়ার পর সমস্যাটাই বুঝতে পেরেছি। তখন আমি ছোট।
এই যে মহলটা দেখছো আমাদের বাড়ির পাশে সামনে এটা ছিল বাইজিদের মতো। এখানে প্রচুর বাইজিরা আসতো, এসে তারা থাকতো এবং রাত হলেই তাদের ঘুঙুরের আওয়াজ এবং মন ঘোরানো কণ্ঠ গলার স্বর যেন সবাইকে আকৃষ্ট করত। সঙ্গে তবলার বোল আর সারেঙ্গির আওয়াজ যেন সবাইকে টেনে নিয়ে যেত ওই ঘরে। তো জমিদাররা তখন ওই সময় বাইজি মহলে যেত, সঙ্গে তানপুরার আওয়াজ এবং হারমোনিয়ামের মন ঘোরানো সুর সব মিলিয়ে একটা আলাদা পরিবেশের সৃষ্টি করত। সারা রাত জমিদাররা ওখানে বাইজি মহলে থাকতো, থেকে সুরাপান করত। সুরাপান করে ভোরবেলা হলে বাড়ি আসতো। রাত্রিবেলা তারা ফিরত না বাইজি মহল থেকে। সারা রাতই চলত তাদের মজলিস, একটা আলাদা পরিবেশে সৃষ্টি করত সেই সময়কাল। সেগুলো এখন আর নেই। খারাপ লাগে। আগের একটা গান, আগের বিভিন্ন বাজনার সুর যেন মন ভরা এক পরিবেশ। ছোট ছিলাম কিন্তু আমাকেও যেন আকৃষ্ট করত। কিন্তু বাড়ির মহিলাদের এবং বাচ্চাদের তো ওখানে যাওয়া নিষেধ, তাই যেতে পারতাম না। ঘরের থেকেই শুনতাম। ঝাড়বাতি জ্বলে উঠতো। এখন সেই ঝাড়বাতিও আর জ্বলে না। টিম করে একটা বাল্ব জ্বালিয়ে আমরা তিনটে প্রাণী থাকি। জমিদারেরা কিছুই নেই, দেখছো তুমি সবই ভগ্ন দশা। চতুর্দিকে জঙ্গলে উঠে গেছে। তাও একটা জিনিস আমরা ধরে রেখেছি, আমাদের পূর্বপুরুষের এই দুর্গা পুজো একই নিয়মে হয়ে আসছে। যতদিন সম্ভব আমরা এই দুর্গা পুজো করে যাব। তো কাঞ্চন সব শুনলো, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। আজকে রাতটা আমাকে টাইম দিন মশাই, আমি দেখছি কি করা যায়। সুপ্রিয় একটু কাকু বললো, দেখ ভোলা, এরকম মা বাবার বয়স হয়েছে, পিসিরও বয়স হয়েছে, অবিবাহিত পিসি আছে। আমার মা বাবা আর আমার বিবাহিত পিসি এখানে থাকে। এইভাবে প্রেতের উপরে করে তো খুবই চিন্তার কথা। দেখ ব্যবস্থা করে দে। যখন ভোলানাথ বললো, ঠিক আছে চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। রাত্রিবেলা রাত গভীর হচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে। চতুর্দিক শুনশান। তান্ত্রিক শুয়ে ঘুম আসছে না তান্ত্রিকের। কিছুতেই উনি ঘুমাতে পারছেন না। উনি খালি অপেক্ষা করছেন কখন ওই গানের আওয়াজ শুনবেন এবং কখন ওই ঘুঙুরের আওয়াজ শুনবেন। উনি দোতলার ছাদে উঠে দেখবেন কি হয়, কে এই আওয়াজ। হঠাৎ করে উনি চিন্তা করলেন, না ঘুম যখন আসছে না, আমি একটু বাইরে যাই। ঘরের দরজা খুলে যেই বাইরে গেল, দু পা এগিয়ে উনি থমকে গেলেন। দেখছেন চারিদিক নিস্তব্ধ। শরৎকালের হালকা কুয়াশার চারিদিক মোড়া। হালকা হাওয়া তার মুখে শিহরণ দিয়ে গেল। শীতল হালকা হাওয়া। চাঁদের আলো জমিদার বাড়ির দালানের চাতালে এসে পড়ে যেন রূপোলি আলো মিশ্রিত হয়ে খেলা করছে। ছাতিনের গন্ধে চারিদিক মোমো করছে। সব মিলিয়ে একটা মোহময়ী পরিবেশ এবং নিশিতি রাতের পরিবেশ যে এত মায়াবী হতে পারে তান্ত্রিকের ধারণা ছিল না। উনি সব কিছু ভুলে ওই দৃশ্য দেখছেন আর ভাবছেন জমিদার বাড়ির এত সুন্দর পরিবেশ। হঠাৎ করে
সেই রাতে নিস্তব্ধ ভেঙে ওনার কানে ভেসে আসলো সেই ভোরের আওয়াজ, যেন কেউ ঘুম করে হেঁটে বেড়াচ্ছে, এবং সঙ্গে সেই গান, যেন অনেক কষ্ট বুকে জমা আছে, তারপরে সে গান করছে। সঙ্গে সঙ্গে উনি দোতলার সিঁড়ি বেয়ে উঠে গেলেন দোতলার ছাদে। ছাদে গিয়ে দেখছেন একজন কে যেন দাঁড়িয়ে আছে। একটু সামনে যেতেই দেখলেন একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। উনি আরেকটু সামনে যেই গেলেন দেখলেন শরতের হিমের হাওয়ায় যেন সেই মূর্তিটা মিলিয়ে গেল। উনি চতুর্দিক খুঁজতে লাগলেন, কোথায় গেল, কে এই নারী কে? চতুর্দিক খুঁজে অনেকবার উনি বলতে লাগলেন, তুমি কে? তোমার কি পরিচয়? আমি জানতে চাই। তুমি আমার সামনে এসো। কোনো শব্দ নেই, চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ করে রাতের পাখিরা জানিয়ে দিল, হ্যাঁ, এখানে অশুভ শক্তি থাকে, অশুভ শক্তিরা আছে। তান্ত্রিক সেদিকে কান না দিয়ে সে প্রাণপণে ডাকতে লাগলো যে কে তুমি? তোমার পরিচয় কি? তুমি আমার সামনে এসো। অনেকবার ডাকার পরেও কোনো সারা শব্দ নেই। চুপ, সমস্ত নিশ্চুপ। রাত একটু করে বাড়ছে, এবং পরিবেশ যেন থমথমে হচ্ছে। তান্ত্রিক রেলিংয়ের সামনে গিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। দাঁড়িয়ে চিন্তা করছি, কাকে দেখলাম। হঠাৎ করে ভোলানাথ তান্ত্রিকের মনে হলো পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। উনি পেছন ঘুরতেই দেখলেন সেই নারী মূর্তি ওনার সামনে দাঁড়ানো। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, তুমি কে? উত্তর দিল, আমি কে? তুই চিনিস না? তখন ভোলানাথ তান্ত্রিক বলল, আমি সত্যি তোমাকে চিনি না। তুমি কে? তোমার নাম কি? তখন কর্কশ গলায় উত্তর দিল, আমার নাম রসুলবাই। আমি এই বাইজি মহলে বাইজি হিসেবে এসেছিলাম। লম্পট জমিদার আমার সর্বনাশ করেছে। তখন তান্ত্রিকের আর বাকি রইল না যে কোনো মানুষ নয়, এই প্রেতাত্মাই হবে। তখন তান্ত্রিক বলল, সে তো অনেক বছর আগের কথা। তুমি এখানে কেন আছো? তখন গলায় সেই বাইজি উত্তর দিল, আমি এই বংশকে নির্বংশ করে দেব। জমিদার আমার সর্বনাশ করেছে। আমার সর্বনাশের প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। জমিদার মারা গেছে, আমি তাকে মেরেছি। তখন তান্ত্রিক বলল, তোমার প্রতিশোধ না হয়েই গেছে। জমিদার যে তোমার সর্বনাশ করেছিল সে মারা গেছে ভুল, তুমি তাকে মেরেছো। তোমার সঙ্গে কি হয়েছিল? তুমি কি আমাকে বলতে পারো? তখন সেই নারী মূর্তি বলল, আমি এখানে বাইজি হিসেবে এসেছিলাম। প্রতিদিন রাত্রিবেলা সেই জমিদার আসতো এবং আমার সঙ্গে জোর করতো। আমি না করা সত্ত্বেও শোনেনি। একদিন খুব বাজে ব্যবহার করা আরম্ভ করলেন। আমি ওনাকে বললাম এখান থেকে চলে যেতে। উনি সেই অপমানটা সহ্য করতে না পেরে আমাকে গুম করে দিল। আজ পর্যন্ত আমার মৃতদেহ কেউ খুঁজে পায়নি। তখন তান্ত্রিক বলল, তোমার মৃতদেহ কোথায় গুম করা হয়েছে? তখন গলায় আবার উত্তর দিল, আমার মৃতদেহ জমিদার বাড়ির পেছনে একটা পরিত্যক্ত পুকুর আছে। সেই পুকুরে আমাকে বস্তাবন্দি করে আমাকে মেরে বস্তাবন্দি করে
পাথরের সঙ্গে বেঁধে জলের মধ্যে ফেলে দিয়েছিল। তাই কেউ আজ পর্যন্ত আমার দেহ খুঁজে পায়নি, আর কোনোদিন পাবেও না। এত বছর হয়ে গেছে। তখন কান্তি বলল, ঠিক আছে, তোমার প্রতিশোধ তুমি নিয়ে নিয়েছো, তোমার সহ্য নেওয়া যার সঙ্গে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমাকে ইউজ করেছে, সে তো তোমাকে তুমি তাকে মেরে ফেলেছো, তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এখন তুমি এই বাড়িতে পড়ে আছো কেন? তখন এক বিটকেল হাসি হেসে সেই নারীমূর্তির জবাব দিল, তোকে এই মাত্র বললাম না, আমি সবাইকে মেরে তারপরে যাব, আমি এই বংশকে নির্বংশ করে দেবো, বাড়িতে প্রদীপ দেওয়ার থাকবে না। বলেই আবার সেই শরতের হাওয়ায় যেন মিলিয়ে গেল। তান্ত্রিক আবারও অনেক ডাকার চেষ্টা করলো, কিন্তু আর সে সামনে আসলো না। পরের দিন সকালবেলা সুপ্রিয়কে সমস্ত বলল। তান্ত্রিক, এটা কি ঘটনা? সুপ্রিয় শুনে চক্ষু চড়ক গাছ। এখন কি হবে? কিভাবে তাড়ানো যাবে? তান্ত্রিক বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করব। আমি কিছু জিনিস আনতে বলছি, আমার যজ্ঞ করতে হবে। তুই আমাকে জিনিসগুলো এনে দে এখন। আমি রাত্রিবেলা যজ্ঞে বসবো, আর কেউ যেন না থাকে, শুধু তুই থাকবি আমার কাছে, এবং একটু দূরে থাকবি। আমার পাশে বসবি না, মোটামুটি এই 15 থেকে 20 হাত দূরে তুই বসবি। তখন এই কথা শুনে আটকে উঠেছিল। বলল, আমি দূরে বসবো, আমার এসে ভয় করবে না তো? ভূত? তখন তান্ত্রিক হেসে বলল, আরে না, সেই ব্যবস্থা আমি করে দেবো না, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি তোর সঙ্গে। এবার সমস্ত জিনিসপত্র নিয়ে আসলো, নিয়ে এসে তান্ত্রিকের হাতে দিল। ঠিক রাত তখন 12:30 বাজে। তান্ত্রিক সমস্ত যজ্ঞ সাজালো, যজ্ঞ সাজিয়ে সুপ্রিয়কে একটা ফুল দিল হাতে, বললে ফুলটা হাতে চেপে রাখবি যতক্ষণ না পর্যন্ত এই ভূত এই বাড়ি থেকে না যাচ্ছে। সুপ্রিয় ফুলটা হাতে ধরে চুপচাপ বসে আছে, ওই 20 হাত দূরে। তান্ত্রিক যজ্ঞ শুরু করলো। যজ্ঞ হচ্ছে, পবিত্র মন্ত্র উচ্চারণ হচ্ছে যজ্ঞে, গগন মন্ত্র উচ্চারণ করছে তান্ত্রিক। হঠাৎ করে একটা সেই আগের দিনের গলার আওয়াজ তান্ত্রিকের কানে আসলো, এবং সুপ্রিয় সেই আওয়াজটা শুনল। সুপ্রিয় সেই আওয়াজটা শোনার জন্য প্রস্তুত ছিল না। সেই আওয়াজ শোনার পর সুপ্রিয় কেঁপে উঠল। তার সারা শরীর যেন ঠান্ডা শিহরণ খেলে গেল। চারিদিকে নিস্তব্ধ, কিচ্ছু নেই তার মধ্যে। ওইরকম একটা গগনভেদী চিৎকার ভেসে আসে তাদের কানে, আর সঙ্গে তান্ত্রিকের মন্ত্র, পবিত্র মন্ত্র উচ্চারিত হচ্ছে। ও বলেছে, দাদা, এই অবস্থায় আমার কি অবস্থা হয়েছিল, এগুলো সামনে কেউ না থাকলে কেউ চিন্তাও করতে পারবে না। নারী কণ্ঠ বলে উঠছে, কি হলো? তোকে বললাম না এখান থেকে চলে যেতে? তুই মন্ত্র বন্ধ কর। আমি সহ্য করতে পারছি না এই মন্ত্র। তান্ত্রিক বলে উঠল, আমি এই মন্ত্র বন্ধ করব না। তুই যাবি না বল এখান থেকে। আবারও বলল সে নারী মূর্তি, তুই মন্ত্র বন্ধ করবি কিনা বল। এদের সঙ্গে কিন্তু আমি তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক বলল, তুই আমাকে মারতে পারবি না, তুই আমাকে ছুঁতেও পারবি না, আর এদেরকেও তুই ছুঁতে পারবি না। তুই এখান থেকে যাবি না বল। তুই যদি এখান থেকে না যাস, আমি কিন্তু আরো মন্ত্র উচ্চারণ করবো, আরো জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবো। তোর কিন্তু অবস্থা খারাপ করে দেবো আমি। তুই এখান থেকে যাবি না বল। আর আরেকটা কথা জেনে রাখ, আমি কিন্তু তোকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখি। যেই তান্ত্রিক বলল যে আমি তোকে মুক্তি দেবো, মুক্তি দেওয়ার ক্ষমতা রাখি, সঙ্গে সঙ্গে নারী মূর্তি সেই এগ্রেসিভ যে ভয়ঙ্কর গলায় বলছিল, সেটা যেন একটু নিচে নেমে আসলো। বলছে, তখন তুই আমাকে মুক্তি দিবি? তান্ত্রিক বলল, হ্যাঁ, তুই এখান থেকে চলে গেলেই আমি তোকে মুক্তি দেবো।
কিন্তু তুই যদি এখানে থাকিস আমি কিন্তু তোকে মুক্তির ব্যবস্থা করবো না, তুই যদি আরো কষ্ট পাস সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাবো। তখন সেই মূর্তি বলল, অবয়ব বলল, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাবো। তখন তান্ত্রিক বলল, প্রমাণ? প্রমাণ কি দিয়ে যাবি তুই যে চলে যাবি সত্যি এখান থেকে, প্রমাণ কি দিয়ে যাবি? তখন রানী মূর্তি বলল, নিচু গলায় বলছে, তখন ওই যে ভাইজি মহলটা ছিল, ওই ভাইজি মহলের সামনে ওই লম্পট জমিদারের একটা স্মৃতিসৌধ করা আছে। আমি যাওয়ার সময় এই স্মৃতিসৌধটা ভেঙে নিয়ে যাব, কিন্তু তুই আমাকে মুক্তি দিবি তো? তখন তান্ত্রিক বলছে, আমি তো বললাম আমি একবার যা বলি আমি তাই বলি। ঠিক ঠিক কয়েক সেকেন্ড পরে দেখলো স্মৃতিসৌধটা ভেঙে চৌচির হয়ে গেল। তান্ত্রিক মন্ত্র বন্ধ করে যজ্ঞ বন্ধ করলো, বলল, সুপ্রিয় এখন তোরা সেফ, ও চলে গেছে। এবং যাওয়ার আগে ওই অবয়ব বলে রেখেছিল, এই স্মৃতিসৌধটা আমি ভেঙে নিয়ে যাব, কিন্তু পরবর্তীকালে যদি এই স্মৃতিসৌধ আবারও তৈরি হয় তাহলে কিন্তু আমি আবারও ফিরে আসবো। আরেকটা কথা জিজ্ঞেস করে গেল সেই মূর্তি, কিরে তুই আমাকে মুক্তি দিবি তো? তখন তান্ত্রিক বলল, ওই যে দূরে তাল গাছটা দেখছিস, ওই তাল গাছের উপরে গিয়ে বস, আমি আসছি তোকে মুক্তি দেব। প্রেতাত্মা চলে গেল। সুপ্রিয় বলল, ভাই যদি আবার ফিরে আসে কি করবো? তখন ভোলানাথ তান্ত্রিক বলল, কোনো চিন্তা নেই সুপ্রিয়, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়ে যাবো, তোদের বাড়িটাকে মন্ত্র বলে বেঁধে দিয়ে যাবো। তার কথা মতো সুপ্রিয় পুরো বাড়িটাকে মন্ত্র বলে বেঁধে দিয়ে গেল এবং ওদের প্রত্যেকের হাতে একটা করে তাবিজ দিয়ে গেল মন্ত্রভূত। যে তাবিজ পড়লে পরে ওদের রাস্তাতেও অ্যাটাক করতে পারবে না কোনো প্রেতাত্মা। আর যে প্রেতাত্মা ওদের বাড়ি ছিল সেটা নাই। যাওয়ার আগে তান্ত্রিককে বলল, সুপ্রিয় তাহলে তুই ওকে তাল গাছের ওখান থেকে মুক্তি দিয়ে যা। তখন ভোলানাথ তান্ত্রিক বলল, আরে বোকা, আমাদের তান্ত্রিকদের কোনো প্রেতাত্মাকে মুক্তি দেওয়ার ক্ষমতা নেই, সেই বিদ্যে আমরা জানি না, এগুলো বলতে হয় তাই বলেছি। তখন সুপ্রিয় বলল যে তোর যদি কোনো ক্ষতি হয়? না, আমার কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ আমার কাছে আমি সমস্ত প্রোটেকশন নিয়ে কাজগুলো করি। ঠিক আছে, আজকে রাতটা তোদের বাড়িতে থেকে কাল সকালে আমি আমার বাড়ি চলে যাবো, যা গিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমা, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। সেই রাত গেল। পরের দিন সকালবেলা উঠে তান্ত্রিক বলল, এবার আমি আসি, তোরা এবার নিশ্চিন্তে থাক। তো সুপ্রিয় বলে, সেই রকম এই ছিল আজকে আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার গলা আমার কাছে ভগবান প্রদত্তের মতো লাগে। তোমার গলার গল্প শুনতে একটা আলাদাই, সরি গল্প বলাটা ভুল হবে, ঘটনা শুনতে খুব ভালো লাগে। আমি ওয়েট করবো এই ঘটনাটা কবে দেবে আমাকে জানিয়ে। নিচে আমার ফোন নাম্বার দিয়েছি, প্লিজ আমাকে ফোন করে দাদা তুমি জানিয়ে দেবে। আমি খুব একদম শুনবো এবং আমার বন্ধু বান্ধবদেরকেও শুনতে বলবো। 2023-এও এরকম ঘটনা শোনা যায়, অবিশ্বাস্য ঘটনা, একদম খুব ইউনিক ঘটনা। আমরা যতদিন ধরে ক্রিয়াগুলো করছি এরকম ইউনিক ঘটনা আমি প্রথম শুনলাম একজনের কাছে, খুব রিসেন্টলি ঘটনা। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও, এরকম ঘটনা আসতেই থাকবে ব্যাক টু ব্যাক। প্রত্যেক রোববার আসতে থাকবে 6টা থেকে 9টার মধ্যে আমরা ঘটনা দিই। তোমরা সাবস্ক্রাইব করে দিও, বারবার বলছি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের শেয়ার, তোমাদের লাইক, প্রচুর লাইক করো এবং কে কোথা থেকে শুনছো সেটা জানিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সুইট ড্রিম। নমস্কার।